বাংলার ভোট মানেই সন্ত্রাস, তার কারণ তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে গুন্ডামি, রাহাজানি এবং লুটপাট। তৃণমূল মানেই গুন্ডামি। কেন একবার যদি ক্ষমতাচ্যুত হয় তাহলে ওদের অস্তিত্ব নিয়ে ওরা সংকটে পড়ে যাবে, সেই আশঙ্কাতে এসব করে। যারা তাকে আশ্বাস বাণী শুনিয়েছিলেন তোমার সাজা হবে না, তোমাকে আমরা বাঁচিয়ে দেব, সেটা যখন তিনি উপলব্ধি করলেন যে এটা মিথ্যা প্রবচন হয়ে গেছে, তখনই তিনি ক্ষোভে মুখ খুললেন। মৌলবাদীদের জানা উচিত মৌলবাদ বা ধর্মীয় অনুশাসন দিয়ে দেশ চলে না। স্যার, এই রাজ্যে যে কোনো ভোট, লোকসভা হোক, বিধানসভা হোক, পঞ্চায়েত ভোট, আমরা দেখেছি সন্ত্রাস বা রক্তাক্ত বাংলা সকলেই দেখেছি। গতকাল 6 কেন্দ্রে উপনির্বাচন ছিল, সেখানেও এই ব্যতিক্রম হলো না। বাংলার ভোট মানেই সন্ত্রাস, এটা কি বারবার প্রমাণিত হবে? বাংলার ভোট মানেই সন্ত্রাস, তার কারণ তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে গুন্ডামি, রাহাজানি এবং লুটপাট। একটি দলের যদি এইটাই পরিচয় হয় তবে সেই দল সর্বক্ষেত্রে এই কাজ করবে, এবং তাই সর্বক্ষেত্রে হচ্ছে। শুধুমাত্র বিধানসভা 6টি ভোট বা উপনির্বাচনে নয়, একটা কোঅপারেটিভ নির্বাচনেও তৃণমূলীরা গুন্ডামি করে, এমনকি মহিলা কোঅপারেটিভ নির্বাচনেও তারা গুন্ডামি করছে, ডাক্তারদের মেডিকেল কাউন্সিল ইলেকশনে তারা গুন্ডামি করছে। তৃণমূল মানেই গুন্ডামি। যেখানে যত রকম রাহাজানি, বদমাইশি, ধর্ষণ, গুন্ডামি হবে, যদি আপনারা একটু অনুসন্ধান করেন দেখবেন এর পেছনে তৃণমূল আছে। এখন দুর্ভাগ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে হোক বা না বুঝে হোক, প্রথম অবস্থায় 2011 সালে ভুল করে এরকম একটা দুর্বৃত্তের দলকে ক্ষমতায় বসিয়েছে। এখন তারা রক্তের স্বাদ পেয়েছে, তারা এই দুর্বৃত্তের কর্মকাণ্ডের মধ্য দিয়েই গুন্ডামি করেই ক্ষমতায় থাকার আপ্রাণ চেষ্টা করবে। কেন একবার যদি ক্ষমতাচ্যুত হয় তাহলে ওদের অস্তিত্ব নিয়ে ওরা সংকটে পড়ে যাবে, সেই আশঙ্কাতে এসব করে। স্যার, আমরা গত 3 মাস আগে যে অভয়াকাণ্ড আমরা দেখেছি, তার প্রেক্ষিতে অনেকগুলো ইস্যু, একটার পর একটা ইস্যু উঠে এসেছে। যেমন হসপিটালগুলিতে বিভিন্ন রকম দুর্নীতি, বা স্বাস্থ্যক্ষেত্রে পুলিশেরও আমরা বিভিন্ন ভূমিকা নিয়ে সেখানে দেখলাম আমরা সিপিকে বদল করা হলো। এই এত কিছু ঘটনাও কি মানুষের মধ্যে প্রভাব পড়বে? কিছু পরিবর্তন কি হবে? মানুষের মধ্যে প্রভাব আছে, সেই মানুষ কি বুথ কেন্দ্রে যেতে পারছে? সেই মানুষ যখন সংঘবদ্ধ হয়ে, যেমন অভয়ার হত্যাকাণ্ডের পর মানুষ সংঘবদ্ধ হয়ে লড়াই করেছেন, পুলিশের বাধা টাধা কিছু মানেননি, এই মানসিকতা নিয়ে যখন মানুষ ভোট দিতে যাবেন, আমি বলি হাতে লাঠি এবং ঝাঁটা নিয়ে যখন ভোট দিতে যাবেন, নির্বিঘ্নে ভোট দেবেন, তখন এ রাজ্য কেন তৃণমূল সহ তৃণমূলের বেনামি নামধারী বিজেপি, তাদের কারোই অস্তিত্ব থাকবে না। আমরা দেখছি যে বড় ইলেকশনগুলো, যেমন লোকসভা নির্বাচন বলুন, বা আরও যে সকল বিধানসভা নির্বাচনই বলি, বা পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনগুলি দেখেছি বামেদের সঙ্গে কংগ্রেসের একটা জোট। সেক্ষেত্রে আইএসএফ, গত লোকসভা নির্বাচনে দেখলাম আইএসএফকে জোটে নেওয়া হলো না বামদের সঙ্গে, বা নিজেদের মধ্যে যেটা একটা অসুবিধা প্রকাশ করেছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে গত বিধানসভাতে এই যেটা বাই ইলেকশন অর্থাৎ উপনির্বাচনে আমরা দেখলাম আইএসএফের সঙ্গে বামেদের জোট। এই জোটে কি কিছুটা হলেও একটা দাগ কাটতে পারবে বামেরা? প্রশ্ন হচ্ছে যে বামেদের যেটা বক্তব্য, সেটা অত্যন্ত স্পষ্ট বক্তব্য যে গোটা ভারতবর্ষ জুড়ে যে দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে, যারা দেশকে প্রকৃতপক্ষে মানুষে বিভাজনের মধ্য দিয়ে পরিচালনা করতে চায়, কখনো কখনো হিন্দু মুসলমান, কখনো কখনো খ্রিস্টান হিন্দু, কখনো কখনো নারী পুরুষ ইত্যাদিভাবে গোটা দেশটাকে বিভাজিত করার পরিকল্পনায় বিজেপি আছে। সেই পরিকল্পনাকে ঠেকাবার জন্য গোটা দেশ জুড়ে একটা বামপন্থী ঐক্য দরকার। বামপন্থীদের সঙ্গে গণতান্ত্রিক শক্তির ঐক্য এক প্রয়োজন। পশ্চিমবঙ্গ বারে বারে এই পরীক্ষা চালাচ্ছে বামপন্থীদের নেতৃত্বে। সেই পরীক্ষা চলতে চলতে কখনো কখনো কেউ থাকবে, কখনো কখনো থাকবে না, এটা খুব স্বাভাবিক। আপনি দীর্ঘ পথে যদি আপনি যাত্রা শুরু করেন, দেখবেন অনেক বন্ধু মাঝে বসে যায়, পারেন না, আবার অনেক নতুন বন্ধুও জোটে। তেমনই এইটা প্রক্রিয়া চলছে। অভয়াকাণ্ডের প্রথম থেকে অভিযুক্ত যাকে করা হয়েছিল, দেখেছিলাম আমরা সঞ্জয় রায়ের নাম প্রথম থেকে উঠে এসেছিল। সে সঞ্জয় রায়কে সিবিআই 3 মাস ধরে জেরা করছে, সেখানে কোনো রকম মুখ খুলছেন না। অথচ 4 নভেম্বর, তারপর 11 নভেম্বর, তারপর 12 নভেম্বর পরপর তিনি মিডিয়ার সামনে মুখ খুলছেন। গত পরশু দিন তিনি মুখ খুলতে পারেননি, তাকে স্পেশালভাবে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, পুলিশের অতি সক্রিয়তা। গতকাল দেখা গেল তিনি দেখলাম কিছু একটা ইশারা করলেন, আবার পরে এসে বেরিয়ে বললেন আমাকে বলতে দেওয়া হচ্ছে না। না, সেটা তো সঞ্জয় প্রথম দিনই বলেছেন যে তাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হয়েছিল। সেই পরিস্থিতিতে তিনি হয়তো সিবিআই তদন্তকারীদের কাছেও মুখ খোলেননি, সত্য গোপন করার চেষ্টা করেছেন।
কিন্তু যখন তিনি দেখলেন যে তার সাজা দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে গেছে, অর্থাৎ তা তো সাজা হবেই, যারা তাকে আশ্বাস বাণী শুনিয়েছিলেন তোমার সাজা হবে না, তোমাকে আমরা বাঁচিয়ে দেব, সেটা যখন তিনি উপলব্ধি করলেন যে এটা মিথ্যা প্রবচন হয়ে গেছে, তখনই তিনি ক্ষোভে মুখ খুললেন। মানুষের মানসিক প্রক্রিয়া তো ভাবতে হবে, প্রত্যেক মানুষের মননের পরিবর্তনটা কখন হয়ে যাবে। এখন সিবিআইয়ের দায়িত্ব হচ্ছে এই যে মন্তব্য করছেন সঞ্জয়, তার সূত্র ধরে তদন্ত করা এবং তদন্ত করে আসল সত্যকে উদ্ঘাটন করা। সিবিআইকে নির্দিষ্ট করে বলতে হবে তদন্ত করার পর যে সঞ্জয় এই কথাগুলো বানিয়ে বলছেন, অথবা সঞ্জয় যে কথা বলেছেন সেই কথার সূত্র ধরে আমরা আরও নতুন নতুন তথ্য পেয়েছি। এটা একটা দায়িত্ব হচ্ছে তদন্তকারী সংস্থার। পুরো নিয়োগ দুর্নীতি নিয়ে অর্জুন সিংকে আজকে ভবানীপুরে তলব করা হয়েছিল এবং তারপরে বেরিয়ে তিনি মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী এবং তাকে নাকি সিআইডির তরফ থেকে বা রাসায়নিক আনা হচ্ছে রাশিয়া থেকে, যেখানে কিনা তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে স্প্রে, এবং তার জন্য সিআইডি রাজ্য সরকার দায়ী থাকবে। দেখুন, শুভেন্দু এবং অর্জুন সিং উভয়ই তৃণমূলের নেতা ছিলেন এবং উভয়ই তৃণমূলের নেতৃত্ব হাতে নিয়ে গুন্ডামি করে সিপিআইএম কর্মীদের বেদম পিটিয়েছেন। সুতরাং ওরা জানেন ভালো তৃণমূল কী করতে পারে, ওদের থেকেও ভালো জানে না তো। এখন যদি ভাই ভাই ঝগড়া হয়, ভাই ভাই ঝগড়ায় তো মহাভারত তৈরি হয়েছিল। এখন শুভেন্দু অর্জুন আজকে বিজেপিতে আছেন, কাল যদি তৃণমূলের নেতা হয়ে যান বিস্মিত হবেন না। এবং কারো যদি একথা শোনেন যে মমতা এবং সরাসরি মোদির সঙ্গে একবারে এমনি আম কাঁঠাল পাঠিয়ে গল্প করেন, গলায় গলায় জড়িয়ে বললেন যে না কমিউনিস্টের বিরুদ্ধে আমরা এক, যে কথা ওরা বলছেন, বিস্মিত হবেন না। অর্থাৎ ওরাই জানেন যে তৃণমূল কী করতে পারে কী করতে পারে না। আমরা জানি স্যার বাংলাদেশের সংখ্যালঘু হচ্ছে হিন্দুরা, এবং সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার প্রয়োজন নেই বলে দাবি করা হয়েছে, এবং সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশের সংবিধানে আর ধর্মনিরপেক্ষতার শব্দের ব্যবহার দরকার নেই বলে মন্তব্য করা হচ্ছে। সেটা তো বাংলাদেশের যারা মৌলবাদী তারা তাদের ক্ষমতার প্রকাশ ঘটাচ্ছে, কিন্তু এই মৌলবাদীদের জানা উচিত মৌলবাদ বা ধর্মীয় অনুশাসন দিয়ে দেশ চলে না। দেশ চালাতে গেলে সমাজ বিজ্ঞান এবং প্রাকৃতিক বিজ্ঞানের উপর নির্ভর করে দেশ চালাতে হয়। সুতরাং যদি কেউ মনে করে যে আমরা দেশটাকে ধর্মনিরপেক্ষ রাখবো না, আমরা মৌলবাদী হব, সেটা তাদের আরও গভীর লড়াইয়ের দিকে নিয়ে যাবে। স্বঘোষিত প্রতিষ্ঠিত হিন্দু রাজ ছিল নেপাল, অনেক লড়াইয়ের পর নেপাল ফিরে এসছে ধর্মনিরপেক্ষতায়। কোনো সুস্থ চিন্তার মানুষ তারা কখনো ধর্মভিত্তিক প্রশাসনের কথা ভাবতে পারেন না। বাংলাদেশ অপকম্য হচ্ছে, পাকিস্তান তারা ইসলাম মেনে নিয়েছিলেন, সেখানে কি গণতন্ত্রের প্রসার হয়েছে? তা তো হয়নি। পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, ভারতবর্ষেও তো সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে সাম্প্রতিককালে। তাহলে ভারতবর্ষ যা একসময় পৃথিবীর কাছে দৃষ্টান্ত স্থাপন করেছিল যে মুক্ত গণতন্ত্রের ধর্মনিরপেক্ষ দেশ, সেই দেশ কি এখন পেছন দিকে যাত্রা শুরু করে রাম মন্দির প্রতিষ্ঠার দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে? সেটা কি দেশের পক্ষে ভালো? অতএব যারা বাংলাদেশের উদাহরণ টানছেন অনেকে, তাদের বলি পেছন যাত্রার উদাহরণ না টেনে সামনে আগুয়ান হওয়ার উদাহরণ গ্রহণ করুন। আচ্ছা স্যার, একদম শেষ প্রশ্নে যাচ্ছি, যেখানে কিনা শাসক দলের বিরুদ্ধে বারে বারে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য বিভিন্ন কেলেঙ্কারিতে দুর্নীতির অভিযোগ ভরে ভরে উঠে এসেছে আমরা দেখেছি। সেখানে দাঁড়িয়ে ট্যাব কেলেঙ্কারি চলছে বেশ কয়েকদিন ধরে, এবং সেখানে শাসক নেতার ছেলে জড়িত আছে বলে জানা যাচ্ছে। আমি আবারও বলি যে আগামী দিনে গবেষণা করতে হবে যে তৃণমূল আমলে দুর্নীতি হয়নি কোন দপ্তরে, এটা খুঁজে বার করতে হবে। এটাই গবেষণার বিষয়বস্তু হবে। তৃণমূল মানে আমি তো বললাম রাহাজানি, গুন্ডামি, দুর্নীতি, এইসব হচ্ছে তৃণমূল জন্মের ইতিবৃত্ত এবং তাদের পথ চলারও ইতিবৃত্ত। এর বাইরে ওরা যেতে পারবে না, সেই জন্যেই বিস্মিত হবেন না। কালকে যদি শোনেন কোনো তৃণমূল নেতা তার সন্তানের দুধ কেনার টাকাতেও খানিকটা কাটমানি খেয়েছেন, তাতেও বিস্মিত হবেন না। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।